নমস্কার, আপনারা দেখছেন ডি বাংলা নিউজ। আমি প্রীতম। এই মুহূর্তে আমরা রয়েছি কাউন্সিলর হেমন্ত বাবুর কাছে। আমরা সরাসরি চলে যাব হেমন্ত বাবুর কাছে। তিনি ৯ নম্বর ওয়ার্ডে কতটা উন্নতি করেছেন এবং এই যে করোনার যে আবহাওয়া সমস্ত পৃথিবীকে আজ ভেলিয়ে রেখে দিয়েছেন, তিনি সেইখানে দাঁড়িয়ে কিভাবে করোনার সঙ্গে মোকাবিলা করেছেন, যুদ্ধ তিনি করেছেন এবং তার যে রাস্তার উন্নতি, আলো এবং মানুষের জন্য যে উন্নতমূলক যে সমাজ সচেতনমূলক যে কাজগুলো তিনি করেছেন, আমরা তার কাছ থেকে সরাসরি জানবো। বিগত 5 বছর ধরে আপনি জনপ্রতিনিধিত্ব করছেন, তো 5 বছর আগে আপনি কিভাবে এই জনপ্রতিনিধিত্ব পদ পেয়েছিলেন? ঘটনা, যে ঘটনাটা আমার কাছে আমার রাজনৈতিক জীবনে আমি মনে করি এটা একটা মর্মান্তিক ঘটনা। বিষয়টা হচ্ছে আমাদের রাজ্য সোনারপুর মিউনিসিপ্যালিটি হওয়ার পর থেকে প্রথম নির্বাচন হয় তখন আমার বয়সটা খুবই কম, তখন জেনারেল সিট হয়েছিল। পরবর্তীকালে পরপর 3টে টার্ম যখন আমি রাজনীতিতে আমার পরিপূর্ণতা আছে, তখন দেখা যাচ্ছে আমাদের এই ওয়ার্ডটি বারবার সংরক্ষিত হচ্ছে, নয় মহিলা, নয় শিডিউল কাস্ট। আমি যেহেতু একটা মধ্যবিত্ত এবং মানে কায়স্থ পরিবারের সন্তান, আমার টাইটেল হচ্ছে বোস, আমি ইচ্ছে থাকলেও ওই রিজার্ভেশনের জন্য আমি পার্টিসিপেশন করতে পারছিলাম। জনপ্রতিনিধি হওয়ার পর আপনার ওয়ার্ডের যে অবস্থা ছিল এবং এখন বর্তমান যে ওয়ার্ডের অবস্থা, সে বিষয়ে যদি একটু ধারণা দেন আমাদের। বিষয়টা হচ্ছে 4 বছর 4টে টার্ম, মানে 20 বছর। এই পৌরবোর্ডের যখন বয়স, আমি পৌরবোর্ডের বয়স যখন 21-এ পারল, তখন আমি নির্বাচিত হই এবং নির্বাচিত হওয়ার পর আমি ওয়ার্ডে লক্ষ্য করি যে এই ওয়ার্ডের সমস্ত বুথ একটা উন্নয়নের ছোঁয়া। নেই ভালো রাস্তাঘাট, নেই শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই ড্রেনেজ সিস্টেম, নেই ইলেকট্রিফিকেশন। সমস্ত দিক দিয়ে একটা নাগরিক পরিষেবা পেতে গেলে যে যে আইটেমগুলো দরকার হয়, কোনো সবার কাছে মানুষের যে চাহিদা থাকে, সেই থেকে মানুষ অনেকটা বঞ্চিত। 20 বছরের যারা জনপ্রতিনিধি ছিল তার মধ্যে আমাদের দলেরও দুবার ছিল। কিন্তু আমরা সার্বিকভাবে এই এত বড় একটা ওয়ার্ডের মানুষের পাশে এই চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছিল। এবার মানুষ যেহেতু আমাকে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিল, মানুষের চাহিদাটা আমার উপর অনেক বেড়ে গেল। যে আমরা তো অনেক দলকে দেখলাম, আমরা বামপন্থী কাউন্সিলরকে দেখেছি, আমরা এর আগে তৃণমূলের দুটো কাউন্সিল কাউন্সিলর দেখেছি, একই মানুষ ছিল। এই মানুষটা তো প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেয়, এই মানুষটার উপর ভরসা করে আমার এলাকার মানুষের চাহিদাকে আমার কাছেই সবটা পূরণ হবে না। কিন্তু সেটা পূরণ করা কোনো মতেই সম্ভব হয় না, কারণ রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি পিছিয়ে পড়া ওয়ার্ড বলতে যতগুলি আছে, তার মধ্যে এই 9 নম্বর ওয়ার্ড একটা অন্যতম। এখানে কোনো কমার্শিয়াল বিল্ডিং হয় না, এখানে কোনো ল্যান্ড ডেভেলপিং হয় না। এই কমার্শিয়াল বিল্ডিং না হওয়ার ফলে, ল্যান্ড ডেভেলপিং না হওয়ার ফলে পৌরবোর্ডে যে ডেভেলপমেন্ট ফিস যেটা জমা পড়ে, সেটা জমা ঠিকঠাক মতো হচ্ছে না, যার ফলে আমাকে ওয়ার্ড ডেভেলপমেন্টে বাজেটের উপর ভরসা করে আমাকে চলতে হবে। সেক্ষেত্রে আপনার উন্নয়নমূলক যে কাজগুলো করছেন, তাতে কি বাজেটে কোনো সমস্যা হচ্ছে? সরকারি বাজেটে ঠিক না। আমার বন্ধুবর ডক্টর পল্লবকান্তি ঘোষ, যিনি চেয়ারম্যান, পল্লবকান্তি দাস, পল্লবকান্তি দাস, যিনি
চেয়ারম্যান, উনি আমাকে, যেহেতু এই ওয়ার্ডটা সম্বন্ধে উনি ওয়াকিবহাল, এই ওয়ার্ডে কোনো কমার্শিয়াল বিল্ডিং নেই, এই ওয়ার্ডে কোনো ডেভেলপমেন্ট জমা পড়ে না। এই 5 বছরে পল্লবদা ফিনান্সিয়ালি আমাকে যথেষ্ট হেল্প করেছে আমার এলাকার মানুষের চাহিদা পূরণ করার জন্য। আমি তার জন্য চেয়ারম্যানের কাছে রীতিমতো কৃতজ্ঞ। যদি বিগত ভোটে যদি আপনাকে আবার দল টিকিট দেয় এবং যদি আপনি জয়যুক্ত হন, সেক্ষেত্রে আর কি কি উন্নয়নমূলক কাজ বাকি আছে এগুলো করবেন বলে ঠিক করছেন? আমি জিতে আসার পর যে চাহিদাগুলো এলাকার মানুষের ছিল সার্বিকভাবে রাস্তাঘাটে, আমি তার 80% আমি কভার করতে পারি। কিন্তু এই ওয়ার্ডটা 16খানা বুথ এখন বর্তমানে, 16টা বুথের মধ্যে 6টা বুথ হচ্ছে একদম অনুন্নত এলাকা, যেটা পঞ্চায়েতের সার্বিক ডেভেলপমেন্ট যেখানে আছে সেটার থেকেও পিছিয়ে আছে। এখন সেই এলাকাগুলো পুরোপুরি পৌর পরিষেবা দিয়ে পৌর বোর্ডের যে চেহারা হওয়া উচিত, ভালো বিদ্যুৎ, ভালো জল নিকাশি ব্যবস্থা, ভালো পানীয় জলের ব্যবস্থা, ভালো রাস্তা, সেটা করতে গেলে আমার নেক্সট টার্মটা লাগবে। সেক্ষেত্রে আপনার ওয়ার্ডে বিজেপি কিভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, সেক্ষেত্রে যদি কিছু বলেন। একদম এই প্রশ্নের সঙ্গে আমার 2019-এর নির্বাচনে ভোটের ফলাফলটা আপনি এখানে মার্কিং করার চেষ্টা করছেন। 2019-এর লোকসভা নির্বাচনে এই ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী বিজেপি মুখী হয়েছে কিছু প্রার্থী জিতেছে, এটা অস্বীকার করা যাবে না। সারা বাংলায় বিজেপি 18টা সিট পেয়েছে। অঙ্কের হিসেবে যদি ধরি যে বিজেপি রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ, যিনি রাজ্যের সভাপতি, তিনি খড়গপুর বিধানসভা থেকে বিধায়ক হয়েছিলেন 2016 সালে। পরবর্তীকালে মেদিনীপুরে তিনি লোকসভা প্রার্থী হলেন। লোকসভার প্রার্থী হওয়ার পর খড়গপুর কেন্দ্র থেকে উনি জিতলেন, 7টা অ্যাসেম্বলি থেকে উনি উইন করে লোকসভায় চলে গেলেন। কিন্তু তার 6 মাস বাদে যখন উনি পার্লামেন্টের প্রার্থী হয়ে নির্বাচিত হলেন, বিধানসভা থেকে রিজাইন দিয়ে ওনার সিটটা যখন আমার বাই ইলেকশন হলো, তখন দেখা গেল তৃণমূল ওখানে আবার জিতবে। সেটা থেকে একটা জিনিস পরিষ্কার যে 2019-এ যে নির্বাচনে হাওয়া ছিল, সারা ভারতবর্ষের দিকে সারা রাজ্যে তারা একটা এফেক্ট করেছিল, তার এফেক্টটাই আমাদের ওয়ার্ডে পড়েছে, অনেক ওয়ার্ডেই এটা পড়েছে। কিন্তু এই ধারাবাহিকতা বিজেপি ফ্লোটিং যে ভোটটা বিজেপি বক্সে গেছিল, এটা ধরে রাখার কোনো জায়গা নেই। আমরা মানুষের কাছে মামাটি মানুষের প্রতিনিধি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 9 বছরের যে উন্নয়ন এবং সার্বিকভাবে আমি নির্বাচিত হওয়ার পর 5 বছর ধরে এলাকার মানুষের যে উন্নয়ন করেছি, দীর্ঘদিনের চাহিদা মিটেছে অনেক জায়গায়, অনেক বুথে, যেটা আগের 20টা বছর কাউন্সিলরদের কাছে বলে বলে তারা হয়তো সেই ডেভেলপমেন্ট পায়নি। 5 বছর আমি জিতে আসার পর তাদের সেটা বাস্তবে রূপ পেয়েছে। সেই এলাকার মানুষের কাছে আমার দৃঢ় বিশ্বাস এই সিটটা আবার তৃণমূলের হাতেই থাকবে। যে সমস্ত প্রার্থীরা বিজেপি মুখী হয়ে গিয়েছে, কারণে হোক, কোনো প্রবলেম হোক, উদ্যোগ হোক, যে কোনো কারণে তারা বিজেপি মুখী হয়েছে, তাদেরকে দলে আবার ফিরিয়ে আনার জন্য আপনি কি কি ব্যবস্থা নেবেন? আমাদের ওয়ার্ডে তৃণমূলের পুরনো কর্মী যারা, এমন একজনও কর্মী বিজেপি থেকে যায় না। এখানে বিজেপি যারা করছে তারা হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে বামপন্থী ঘরানার ছেলে, যারা দীর্ঘদিন ধরে সিপিএম সিপিআই করত, সেই সমস্ত পলিটিক্যাল পার্টি ফোর্সটাই বিজেপি থেকে গেছে। তারা কেন আপনার দিকে এলো? এখানে কি আপনার শান্তি হয়ে গেছে? না, এখানে আমার কোনো শান্তি নেই। আমি গত
দুর্গাপুজোর পর গত বছর 2019 আমি একটা বিজয়া সম্মেলন করি। সেই বিজয়া সম্মেলনীতে আমি এই এরকম প্রথম সারির বামপন্থী এই ওয়ার্ডের 10 জন নেতৃত্বকে আমরা তৃণমূলে জয়েন করেছিলাম। তারা এখন প্রথম স্টাডিতে থেকে তৃণমূলের হয়ে কাজ করছে এবং বিজেপি যুব মোর্চার প্রায় 150 কর্মী সেই বিজয়া সম্মেলনকে গত বছর দুর্গাপুজোর পর বিজয়ার পর আমি সেটা করেছিলাম। 150 কর্মী তাদের যুব মোর্চার যারা প্রথম সারির নেতৃত্ব দেয় এরকম কিছু মানুষ সামনে রেখে আমাদের এই বিজয়া সম্মেলনকে তারা জয়েন করে এবং আমার দৃঢ় বিশ্বাস বিজেপি এই ওয়ার্ডে কোনো নতুন করে কিছু খাওয়া বসানোর মতো জায়গা নেই। আমরা মানুষের কাছে 9 বছরের উন্নয়ন প্লাস সার্বিক উন্নয়ন, 9 বছরের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব রয়েছে, আর আমি জিতে আসার পর 5 বছর এই এলাকার মানুষের সুবিধে অসুবিধে বিপদে আপদে সরকারে প্রয়োজনে যেভাবে মানুষের পাশে আমি এবং আমার ওয়ার্ড কমিটি যারা সমস্ত সদস্য যারা কর্মীরা তারা দিন রাত পরিশ্রম করে মানুষকে একটা জায়গায় সুরক্ষিত রেখেছে। মানুষ ভরসা এবং বিশ্বাস তাদেরকে জন্মেছে যে এই দল এবং এই নেতৃত্বের উপর বিশ্বাস এবং ভরসা করা যায়। মমতা ব্যানার্জি 21-এর বিধানসভা ভোটকে কেন্দ্র করে যুব শক্তিকে কাজে লাগাচ্ছে, আপনি এই যুব শক্তিকে কিভাবে কাজে লাগাবেন? যুব শক্তি বলুন, যুব কংগ্রেস বলুন, তৃণমূলের ছাত্র পরিষদ বলুন, এরকম সবাই হচ্ছে পার্টির কর্মী। দলীয় তৃণমূলের জোড়াফুল প্রতীকের তলায় এরা অবস্থান করছে, যাতে আলাদা কোনো অস্তিত্ব নেই। দলটাকে ভালো করার জন্য, দলটাকে সিদ্ধিটি ঘটানোর জন্য দলের এই সমস্ত উইংসগুলো তৈরি হয়। আপনার এলাকায় যুবর সঙ্গে মাদারের একটা দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্বটা কি মিটেছে? এই দ্বন্দ্ব সোনারপুরের 5টা ওয়ার্ডে কম বেশি আছে। সোনারপুর টাউনে কোন কোন ওয়ার্ডে? আমার ওয়ার্ডটা থেকে শুরু 9, 10, 11, 12, 13 এই 5টা ওয়ার্ডকে নিয়ে সোনারপুর টাউন ব্লক। এই টাউন ব্লকের যিনি সভাপতি ছিলেন আমার বন্ধুবর রঞ্জিত রায়। আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করে আসছি এবং কংগ্রেসের ছাত্র পরিষদ থেকে আমরা একসঙ্গে করি। তৃণমূলের জন্মলগ্ন সেই ছেলেটা প্রথম ছাত্র থেকে আমাদের সঙ্গে দায়িত্ব। ও টাউন সভাপতি হওয়ার পর দীর্ঘদিন ধরে এই 5টা ওয়ার্ড সে পরিচালনা করছিল। পরবর্তীকালে আমাদের বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায় বিশ্বাস ভঙ্গের জায়গায় উনি পৌঁছেছিলেন। কোন ব্যাপারটা? বিভিন্ন রকম ইভেন্টের উপর যে বিধায়কের সুনজরে উনি পরবর্তীকালে ধরে নিন প্রায় 2.5-3 বছরের বেশি এখন কেমন? এখনো সেই এক জায়গায় স্টে করছে। এখন মানে উনি কি আপনাদের দলের আপনাদের ওয়ার্ডটাকে সুনজরে দেখছেন না? আমাদের জীবনবাবু, হ্যাঁ, জীবনবাবু রঞ্জিত রায়ের সঙ্গে। আচ্ছা, রঞ্জিত রায় যিনি টাউনের সভাপতি ছিলেন, সেটি তাকে তো সভাপতি করেছিলেন জীবন মুখোপাধ্যায় আমাদের বিধায়ক। কিন্তু পরবর্তীকালে রঞ্জিত বাবুর সঙ্গে জীবনবাবুর একটা দ্বন্দ্ব হয়, যাকে কেন্দ্র করে রঞ্জিত বাবু একটু ব্যাকফুটে চলে যায় এবং কিছু মনে না করেন দ্বন্দ্বটা কি নিয়ে হয়েছিল? দ্বন্দ্ব বিভিন্ন রকম বিষয় নিয়ে হতে পারে। ভুল বোঝাবুঝি, বড় দল হলে অনেক রকম ভুল বোঝাবুঝি তৈরি হয়। একটা সংসারে যদি আমার 10টা মানুষ বসবাস করে, দেখা যাবে সেই সংসারে নিজেদের মধ্যে অনেক রকম দ্বন্দ্ব তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়। পরবর্তীকালে আমার সেগুলো মিটে যায়। তা আশা করছি দলের মূল স্রোতেই রঞ্জিত আছে এখনো, কিন্তু দলের নেতৃত্ব দিক থেকে ওকে একটু ব্যাকফুটে
সেক্ষেত্রে যুব আর মাদার যে সমস্যা সেটা কি সলভ করবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় এটা দলের ইন্টারনাল প্রবলেমটা ভোট ব্যাংকে প্রতিফলিত হওয়ার কোনো জায়গা নেই। এটা আমাদের দলের ঘরোয়া বিষয়। এই বিষয়টা আমরা নিজেরাই মিটিয়ে ফেলতে পারবো আগামী দিনে। এবং 2021-এ পার্টির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা সবাই দেখতে চাই। সেখানে আমিও চাই, রঞ্জিত দাও চাই। অত দলের ফোরামের বাইরে যায়নি। দলের আপনার জনপ্রতিনিধিত্ব হওয়ার পর, নির্বাচিত হওয়ার পর আপনি কি কি উল্লেখযোগ্য কাজগুলো করেছেন আপনার এই ওয়ার্ডে? আমি এই ওয়ার্ডে দীর্ঘদিনের যে জল নিকাশি ব্যবস্থা, আমাদের খুঁড়িগাছি যে খাল, যে খালটা বিধানদার আমলে তৈরি কাটা ছিল, সেখান থেকে আমাদের এই ওয়ার্ডের ভেতর দিয়ে প্রায় 8খানা ওয়ার্ডের জল যাতায়াত করে বর্ষার জল। রেলপথটা এমনভাবে তৈরি করা ছিল যে আমাদের ওয়ার্ডটা হচ্ছে এই জলপথের নিকাশি ব্যবস্থার একটা চ্যানেল। এবং খুঁড়িগাছি যে খাল, যেটা বাড়ি জুড়ে যে আমাদের মূল যে চ্যানেল আছে, যেখানে উত্তরঘাট পাম্পিং স্টেশন, যেখান থেকে আমরা জলটাকে পাম্প করে ক্যানেলে ছেড়ে দিচ্ছি মাত্রার ওপারে, এই খালটা দীর্ঘদিন মজে গেছে। গত 1.5 বছর 2 বছর আগে টোটাল খুঁড়িগাছি খালটা আমরা ড্রেজার না দিয়ে সেই তৈরিকে দিয়ে সংস্কার করেছি, যার ফলে এলাকায় যে অল্প বৃষ্টিতে যে জলমগ্ন অবস্থা হতো, সেটা এই দুটো মাথায় আর হয়নি। এটা আমার কাছে একটা বিরাট পাওনা, এলাকার মানুষের কাছে পাওনা। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় তো এখন এই প্রবলেমটা আছে, সেটা কবে সলভ হবে? না, আমাদের এখানে জল জমে থাকার প্রবলেম কিছু নেই। আপনার ওয়াটার হয়ে দীর্ঘদিন ধরে রয়েছে, এরকম কোনো সমস্যা এই ওয়ার্ডে নেই। 16টা বুথের মধ্যে কমে যাবে। রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাট বলতে আমাদের যে আপনারা যে রাস্তাটা দিয়ে এলেন সাহেবপাড়া মেন রোড থেকে, যে রাস্তাটা ঢুকেছে সংবাদ মেন রোড করে, এটা তো মিউনিসিপাল রোড ছিল এতদিন। আমার অক্লান্ত পরিশ্রম এবং দলীয় যারা রাজ্যের মন্ত্রী আছে তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের যে শক্ততা, তার ফলে আমরা এই রাস্তাটাকে পিডব্লিউডিতে স্যাংশন করি। এটা আমার এই মেয়াদকালের মধ্যেই হয়েছে, কিন্তু রাস্তার কাজটা আমরা শুরু করতে পারিনি। কারণ হচ্ছে প্রায় 1 বছর এই কোভিডের যে আতঙ্ক, এতে ডেভেলপমেন্ট ফান্ডের টাকা অনেক জায়গায় স্মুথলি আসছে না। কারণ এই কোভিডের সঙ্গে লড়াই করতে গিয়ে রাজ্যের অর্থ ভান্ডারে একটা বিরাট টান পড়ে করছে। আমার তো দৃঢ় বিশ্বাস যে কোভিডের এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হয়ে গেলে পিডব্লিউডি যেহেতু এটা অ্যাকোয়ার করেছে, স্যাংশন হয়ে গেছে, এই রাস্তাগুলি আর মিউনিসিপ্যালিটি, আমি যেমন এই দুর্গাপুজোর ঠিক আগে এই রাস্তা রিপেয়ারিং না করলে চলাফেরা করার মতো পরিস্থিতি ছিল। বিশাল বিশাল গর্ত হয়ে গেছে রাস্তা। আমি এমার্জেন্সি ফান্ড আমাদের বন্দ্যোপাধ্যায় কাছে গিয়ে রিকোয়েস্ট করে পুজোর আগেই আমরা এই রাস্তা চলাফেরা করার মতো পরিস্থিতিটা তৈরি করেছি। 10 লাখ টাকার একটু আপনার করে এলাকায় কোভিড পরিস্থিতি কি এবং সাথে মোকাবিলা কিভাবে করেছেন? লকডাউন 22শে মার্চ থেকে শুরু হয়, 23শে মার্চ। সেই থেকে টানা আগস্ট মাস টু সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের এলাকায় প্রচুর অবাঙালি থাকে। এই এলাকায় প্রচুর ভাড়াটিয়া থাকে, যারা এখনো পর্যন্ত এই এলাকার স্থায়ী বাসিন্দারা,
তাদের ভোটার কার্ড, আধার কার্ড সবই অন্য যায়। আমি এই দীর্ঘ 6 মাসের বেশি আমাদের দলীয় ওয়ার্ড কমিটির যারা সদস্য আছে এবং বুথের যারা কনভেনার আছে তাদের নিয়ে এই 15,000 16,000 যে লোক এখানে সারিভাবে ভোটার লিস্টে আছে তাদের নাম, আরো প্রায় ধরে দিন 15,000 লোক এখানে অস্থায়ীভাবে থাকে। এই 30,000 লোককে আমার চ্যালেঞ্জ ছিল আমি তাদেরকে অভুক্ত থাকতে দেব এবং আমি আশাবাদী এই মানুষগুলো যারা এই এলাকার ভোটার নয়, ভাড়াটিয়া, যারা অবাঙালি, যারা বিভিন্ন পেশায় এখানে এসে ভাড়া থাকতে পারে, সমস্ত মানুষের মুখে আমি 6 মাস ধরে অন্য করে দিচ্ছি। যাই হোক, আমার এখানে একটা মানে উদাহরণ হয়ে গেছিল এপ্রিল মাস থেকে প্রতিদিনই প্যাকেজিং করে চাল, আলু, ডাল, সয়াবিন বিভিন্ন বিদ্যুৎ আমাদের ছেলেদের কাছে পৌঁছে দিচ্ছে। ওরা সেই সমস্ত গরিব মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে। মানুষ দুটো অন্তত খেয়ে তাদের জীবনযাপন করেছে। করোনার পরিস্থিতি কি হয়েছিল? করোনা এখানে এখনো পর্যন্ত স্টিল নাও প্রায় কম বেশি 50-এর বেশি মানুষ আক্রান্ত মৃত্যুবরণ করেছিল, কিন্তু একজনও মানুষ এই ওয়ার্ডে এখনো পর্যন্ত করোনায় পেয়ে পায়। খুবই সুসংবাদ। এবং আপনি করোনা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই 5 মাস 7 মাসের 8 মাসের মধ্যে উইদিন 2 days আমরা সেই এলাকায় ব্যাপকভাবে স্যানিটাইজ করে দিচ্ছি পৌরসভার পক্ষ থেকে এবং বেনান্দিয়া সেই পাড়া, সেই বাড়ি, সেই এলাকা পুরোপুরি স্যানিটাইজ করে দিচ্ছি পৌরসভার গাড়ি এসে। মানুষ তাদের খুব উৎসাহিত যে না পৌরসভার পক্ষ থেকে এই ইনিশিয়েটিভটা নিচ্ছে। কিছুদিন আগে ঘটে যাওয়া বিরাট বিপর্যয় আমফান, সেক্ষেত্রে আপনি মানুষকে কিভাবে সাহায্য করেছেন? তো আমফানে আমাদের এলাকায় কিছু আমি বলেছি এটা 5-6টা বুথ খুব পিছিয়ে পড়া, যেখানে একদম পঞ্চায়েত এলাকার মতো চেহারা, কাঁচা বাড়ি আছে, খড়ের চাল আছে, টিনের আছে, অ্যাডভেস্টার আছে, পাকা বাড়ির চেহারা সেখানে নেই। এই 5-6টা সেখানে প্রচুর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের অ্যাডভেস্টারের চাল নিয়ে আছে, তাদের ট্রেন ভেঙে গেছে, পুরো বাড়ি দেয়াল ভেঙে গেছে। আমাদের সরকারের বিভিন্ন রকম যে স্কিম ছিল সেই স্কিমের মাধ্যমে তাদের প্রপোজাল আমরা তুলেছিলাম। আমি নিজে ফিজিক্যালি সমস্ত জায়গায় ভিজিট করেছিলাম ওই সময় আমফানের পরের দিন থেকে। তার প্রত্যেকে যে মুখ্যমন্ত্রী একটা ত্রাণ তারা দিয়েছিলেন, আপনাদের মধ্যে বন্টন করার কথা ছিল, থেকে তারা প্রত্যেকে সুষ্ঠুভাবে পেয়েছিল। একদম সরকারি অনুদানের টাকাটা কিভাবে এসছে, কেন আমাদের কাছে যা প্রজেক্ট ছিল ফর্ম ফিল আপ করে আধার কার্ড এবং ব্যাংকের ডিটেলস দিয়ে আমরা এসডি অফিসে পৌরসভার মাধ্যমে জমা দিচ্ছি, কিন্তু কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর কার অ্যাকাউন্টে ঢুকেনি সে খবর আমাদের কাছে ছিল না। কিন্তু আমরা কারামুখে খবর পাচ্ছি প্রচুর মানুষ 20,000 টাকা করে যে বিরোধীরা যেমনটা দাবি করছে 20,000 টাকা করে যে ঘর ভাঙার টাকা, এই টাকা প্রচুর মানুষের ঘরে ঢুকেছে। এটা আমাদের কাছে পরবর্তীকালে যারা পেয়েছে, যারা রিপেয়ার করছে তাদের মাধ্যমে আমরা খবরগুলো পেয়েছি। বিরোধীরা যেমনটা দাবি করছে যে এই টাকা স্বজন পোষণ হয়েছে, তো আপনার ওয়ার্ডে কি এমন কোনো খবর আছে যে স্বজন পোষণ? না, সেরকম কোনো খবর নেই। প্রকৃত মানুষ যারা দুর্গায়, যাদের ঘর বাড়ি ভেঙেছে, যাদের প্রয়োজন এই সময় পাশে থাকার সরকারের তারাই দিচ্ছে। যদি বিজেপি আবারও মাথা চাড়া দিয়ে ওঠে তাদেরকে দমন করবেন কিভাবে? দমন করবো মানে আমি তো হিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা মানুষের পাশে থেকে মানুষের নাগরিক পরিষেবা দিয়ে মানুষের সুখ দুঃখের সাথী হয়ে মানুষের মনে জায়গা করে নেওয়াটাই হচ্ছে
যে কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে এটাই প্রধান কর্তব্য আমি মনে করি। আমরা সেই কাজটা করে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছি। মানুষ ভাবতে শুরু করেছে কবে ভোট হবে আর কবে আবার তৃণমূল প্রার্থীকে এখানে নির্বাচিত হবে। আপনার মেয়াদকালে এমন কোনো কাজ বাকি রয়ে গিয়েছে কি উল্লেখযোগ্য যেটা এখনো করে তো আপনি সম্পন্ন করে উঠতে পারেননি? আমি তো বলবো মেন রোডটা এক্ষুনি কিছুদিন পাওয়ার খুব প্রয়োজন। ঝাঁকঝাঁকটাকে রাস্তা আমি জিতে আসার পর করে দিয়েছিলাম। 2015 সালে জিতে আসার পর আমি 6 মাসের মধ্যে এই পুরো রাস্তাটা কিছুদিন টপ করেছিলাম। কিন্তু এখানে এত ওভারলোডের গাড়ি চলতি বালি ভোগে একমাত্র এলাকার উন্নয়নের জন্য সেগুলো বন্ধ করতে পারি না। কিন্তু এই রাস্তার যা ডেন্সিটি হওয়া উচিত, যে প্রেশার নেওয়ার ক্ষমতা, তার থেকে লোডের গাড়িগুলো ঢুকে ঢুকে রাস্তা বেশি খারাপ হয়ে যায়। 2018 পর্যন্ত এলাকার মেন রোড খুব ভালো ছিল। 2019-এর দুর্গাপুজোর আগে আমাকে আবার রিপেয়ার করতে হয়েছিল, আর এবছর যেমন করলু পুরীতে তো করলু প্রায় 10 লাখ টাকার উপর খরচা করে আবার রিপেয়ার করে চলাফেরা করার চেহারা করলু। 2021-এর প্রথমে নির্বাচনের আগেই আমার দৃঢ় বিশ্বাস তৃণমূল এই যাত্রাটা মানুষের সুন্দরভাবে চলাফেরা করার জন্য চেহারা তৈরি করে তৃণমূল যেহেতু দায়িত্বটা পেয়েছে। সামনে ভোট এগিয়ে আসছে, সেক্ষেত্রে আপনি ডি বাংলার দর্শকদেরকে কি বার্তা দেবেন আপনার তরফ থেকে? ডি বাংলা যারা চ্যানেল দেখে, যারা ফেসবুক এবং ইউটিউব ফলো করে, কিন্তু মোটামুটি এই আইটি থেকে এগুলো তো প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন এবং এর মধ্যেই মানুষ প্রবেশ করে গেছে। আমার দৃঢ় বিশ্বাস যে এই চ্যানেলের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 71টি পরিকল্পনা প্রকল্প সারা রাজ্যে চলছে, যার মধ্যে উল্লেখযোগ্য আপনারা জানেন যা পৃথিবীতে শিক্ষাকে চলছে কন্যাশ্রী, এরকম ধরনের সবুজ সাথী থেকে ছাত্রছাত্রী বিভিন্ন রকম প্রকল্প এখন অনেকটা শোনা যাবে। এই 71টি প্রকল্প এই বাংলার এমন কোন পরিবার নেই এই প্রকল্পের ছোঁয়াশে পরিবারের পৌঁছে। আমি সভা সমিতি করতে গিয়ে মিটিংয়ে বলি যে বক্তব্য রাখতে গিয়ে বলি যে বিজেপির একটা মিছিল আসছে, আমি হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে সাইডে চাকরি থেকে ফলো করার চেষ্টা করি বিজেপির মিছিলটা কত লোক হয় দেখি। আমি চায়ের পেয়ালায় দিতে ফলো করছি, টোটাল ঘুমটিতে দেখা গেল বিজেপির মিছিলে 81 জন লোক, তার মধ্যে 30টা সবুজ সাথী সাইকেল নিয়ে বিজেপির কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুদ্রাবাদ বলছে। যার পরিবারের ক্ষমতা নেই যে একটা 3000 টাকা 4000 টাকা দিয়ে সাইকেল কিনে দেওয়া, তার ছেলে বা মেয়ে এই সবুজ সাথী সাইকেলটা ক্লাস 9-এ পড়ে বলে পেয়েছে, এবং যার প্রকল্পের পূর্ণ অধিকারী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকার। মেয়ের বা ছেলের সাইকেল নিয়ে সেই তৃণমূল সরকারকে হটানোর জন্য মিছিলে অংশগ্রহণ করছে। এ তো মানে বিশ্বাসভঙ্গতার একটা লক্ষণ। আমরা জঙ্গলমহলে এত কাজ করছি, জঙ্গলমহলের মানুষ একটা সময় দিন খেয়ে বসবাস করতো, জীবনযাপন করতো, সেই জঙ্গলমহলের মানুষ আর দিন খেতে হয় না। কোনো মানুষকে ভুল বুঝে সেই জঙ্গলমহলের শীত তো আমরা এবার লোকসভায় পাই না। মানুষ আবার তার ভুলটাকে সংশোধন করবে যে
আমরা মনে করি, আমরা বলি যে 1 এপ্রিল ফুল, সকালবেলা উঠে বাড়ির পরিচিতরা যদি কোনো কথা বলে তাও একবার চিন্তা করি যে এই খাওয়াচ্ছে না তো, কথাটা বলে সেটা বছরে একদিন 1 এপ্রিল আমরা এপ্রিল করতে পারবো পরিবার খেয়াল রাখার চেষ্টা করি। কিন্তু ভারতীয় জনতা পার্টি 365 দিন এপ্রিল ফুল করছে এই ভারতবর্ষের কোটি কোটি মানুষের। মানুষ কি আপনাকে আবারও নির্বাচন করবে, ভোটে জেতাবে, কি মনে হয় আপনি? এই শীত কি হবে সেটা কি বোঝা যাচ্ছে না। এই শীতটা জেনারেল থাকবে, কি এসসি হবে, কি মহিলা হবে, এটা তো আমরা এখন থেকে বলতে পারছি না। কারণ নির্বাচন পেছিয়ে গেছে 2019-এর এই 20 গোড়ার দিকে নির্বাচন হওয়ার কথা, এপ্রিল মে মাসে। সে নির্বাচন হয়নি এই কোভিডের আক্রান্তের ফলে। আপনি কি টিকিট পাবেন, এটা আপনার বিশ্বাস? কি করে টিকিটটা কি হবে, কি করে বুঝবো? আমি যে লড়বো আমাকে তো জেনারেল সিট হতে হবে, তবে তো লড়বো। এই সিটটা কি রিজার্ভেশনের এতে থাকবে সেটা তো আমরা এখন থেকে বলতে পারছি না। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।